এই টপিকটা ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর নিট এক্সামিনেশনস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যখন তোমরা অর্গানিক কেমিস্ট্রিটা পড়বে কিছু প্রবলেমস যখন ফেস করবে লাইক স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন্স, স্টেবিলিটি অফ কার্বনায়ন্স, অর লেটস সে যখন কোনো রিঅ্যাকশন মেকানিজমসকে বোঝার চেষ্টা করবে, এই কনসেপ্টটা খুব কাজে লাগবে ওখানে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট চ্যানেল প্রেপমেট নিট। আমি ডক্টর আরজিডি। আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে ডিসকাস করব, এই টপিকটা ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর নিট এক্সামিনেশনস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যখন তোমরা অর্গানিক কেমিস্ট্রিটা পড়বে কিছু প্রবলেমস যখন ফেস করবে লাইক স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন্স, স্টেবিলিটি অফ কার্বনায়ন্স, অর লেটস সে যখন কোনো রিঅ্যাকশন মেকানিজমসকে বোঝার চেষ্টা করবে, এই কনসেপ্টটা খুব কাজে লাগবে ওখানে। সো the concept is hyper conjugation. আমরা কনজুগেশন বলতে কি বুঝি? একটা সিস্টেম থাকবে, যে সিস্টেমের মধ্যে আমার কি থাকবে, একটা অল্টারনেটিং ডাবল বন্ড সিঙ্গেল বন্ড একটা সিস্টেম থাকবে। তো যেখানে আমার ইলেকট্রনটা থ্রু দ্য পাই বন্ডস আমার কি করতে পারে, ওয়ান কার্বন টু অ্যানাদার কার্বন ট্রাভেল করতে পারে। সিমিলারলি আমরা এটাও জানি যে যখন আমার কোনো একটা কার্বন চেনের সাথে যদি আমার কোনো একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যদি অ্যাটাচ থাকে, তাহলে এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যেটা সিগমা বন্ড, থ্রু দিস সিগমা বন্ড তোমার হচ্ছে যেহেতু এক্স হচ্ছে আমার মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সো থ্রু দিস সিগমা বন্ড আমার ইলেকট্রনগুলো তোমার হচ্ছে এক্স এর দিকে মুভ করবে, যে ফেনোমেননটাকে বলি আমরা ইন্ডাকটিভ এফেক্ট। বাট একটা পয়েন্ট আছে যেখানে হচ্ছে আমি যদি কোনো একটা মলিকিউলের স্টেবিলিটি নিয়ে যদি কথা বলতে চাই, তখন আমাকে আইদার রেজোনেন্স এফেক্ট, যেটা হচ্ছে আমরা প্রথমে ডিসকাস করলাম, যেটা কনজুগেট সিস্টেমে হয়, আর ইন্ডাকটিভ এফেক্ট যেটা হচ্ছে আমার হচ্ছে কার্বন সিগমা বন্ডের থ্রু দিয়ে যখন ইলেকট্রন ট্রান্সফারটা হয়, এইটা দিয়ে আমাকে এক্সপ্লেন করতে হয়। কিন্তু কিছু কেসেস আছে, যেমন আমি একটা মলিকিউলের এক্সাম্পল নিই এখানে, CH3C ডাবল বন্ড CH2 CH3, এই যে মলিকিউলটা, এই মলিকিউলের নাম হচ্ছে আইসোবিউটাইলিন। এই মলিকিউলটার আমি যদি স্টেবিলিটি নিয়ে ভাবি, অ্যাজ ইফ আমার এটা দেখে যেন মনে হবে যে যদি আমি এখানে রেজোনেন্স এফেক্ট বা এর মধ্যে আমি যে ইন্ডাকটিভ এফেক্টের কনসেপ্টটা লাগাতে যাই, আমি বুঝবো যে এই মলিকিউলটা হচ্ছে একটা ভেরি আনস্টেবল মলিকিউল, বাট ট্রাস্ট মি দিস মলিকিউল ইজ হাইলি স্টেবল মলিকিউল। সো এটাকে আমরা এক্সপ্লেন করবো কি করে। এরকম কিছু ফ্যাক্টস আছে। নাম্বার ওয়ান, এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে যে প্রবলেম ফ্যাক্ট একটা আছে, যেটা হচ্ছে আমি একটা কথা সবসময় আমরা বলি যে একটা ডাবল বন্ডেড সিস্টেম মধ্যে আমার যত বেশি সাবস্টিটিউশন থাকবে, লাইক দিস ওয়ান অ্যান্ড দেন লেটস সে দিস ওয়ান, আমি যদি এখানটা কথা বলি, এইটা, তারপরে লেটস সে হচ্ছে আমার এইটা, লেটস সে ওকে, so these two systems আমি যদি বলি, আমি এখানে বলবো যে সিস্টেম 1 is more stable than system 2। কেন হওয়ার তো কথা নয়, কেন হওয়ার কথা না, একটু এই জিনিসটাকে আমরা ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করি, কেন এটা হওয়ার কথা নয়। তার কারণ একটাই হচ্ছে, এখানে দেখো, যদি আমরা ইন্ডাকটিভ এফেক্টের কথা ভাবি, আমরা জানি যে মিথাইল গ্রুপের আমার একটা কি স্ট্রং প্লাস আই এফেক্ট আছে। আর প্লাস আই এফেক্ট কি করে? প্লাস আই এফেক্ট হচ্ছে আমার ইলেকট্রন ডেন্সিটিটাকে ইনক্রিজ করে দেয়, কারেক্ট? সো যদি ইনক্রিজ করে দেয়, এই সিস্টেমটার মধ্যে আমার অলরেডি আমার ইলেকট্রন প্রেজেন্ট আছে। তো একটা জায়গায় ইলেকট্রন প্রেজেন্ট আছে, সেখানে যদি আমি আরও ইলেকট্রন যদি দিই, পুশ করি, ওখানে ইলেকট্রন যদি পুশ করি, তাহলে কি হবে, ওখানে ইলেকট্রন ডেন্সিটি আরও বেড়ে যাবে এবং সিস্টেমটা মাচ মোর আনস্টেবল হয়ে যাবে অ্যান্ড সিস্টেমটা রিঅ্যাক্টিভ হয়ে যাবে, রাইট? সো সেদিক দিয়ে যদি দেখি, আমার কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে স্টেবিলিটিকে আমি কিন্তু এক্সপ্লেন করতে পারলাম না। পয়েন্ট নাম্বার টু হচ্ছে, যদি আমি দেখি এখানটাতে কিন্তু কোনো রকম কোনো অল্টারনেটিং ডাবল বন্ড সিঙ্গেল বন্ড অথবা এই কার্বন সেন্টারে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জ কিন্তু নেই, যার ফলে কি হবে, এই ডবল বন্ডটা কিন্তু কোনো রকম কোনো রেজোনেন্সে টেক পার্ট করতে পারবে না। আমি বেসিক্যালি বলার চেষ্টা করছি, যদি আমার এরকম কোনো সিস্টেম থাকে, দ্যাট ইজ বেসিক্যালি আমার অ্যালাইলিক ক্যাটায়ন বা অ্যালাইলিক অ্যানায়ন, এই ধরনের সিস্টেম যদি থাকে, তাহলে হচ্ছে তোমরা এইখানে কিন্তু আমার একটা রেজোনেন্সের কিন্তু একটা চান্সেস থাকে না, রেজোনেন্স হয় বলতে পারি আমরা এখানে। অ্যান্ড সেই জিনিসটা কিন্তু এই যে তিনটে মলিকিউল আমরা ড্র করলাম, এই তিনটে মলিকিউলে কিন্তু নেই। তাহলে এটা কি হচ্ছে ব্যাপারটা, যে এটা হাইলি স্টেবল আমরা কেন এটা নিয়ে বেশি ভাবছি? একটু যদি ভাবি জিনিসটা, এখানে আমার একটা
সামথিং আমি এক্সপ্লেন করবো এরকম ভাবে, এটা সামথিং কল, আমি টার্মটা বলি তোমাদের, এটা হচ্ছে নো বন্ড রেজোনেন্স কাইন্ড অফ জিনিসটা, একটু বোঝাই জিনিসটা কি। ব্যাপারটা হচ্ছে যদি আমি একটু আইসোবিউটাইলিনটাকে একটু ভালো করে যদি ভাবি, আইসোবিউটাইলিন মলিকিউলটার রেসপেক্ট ক্ষেত্রে, যেটা হচ্ছে CH2 আর এদিকে হচ্ছে আমার লেটস সে CH3, এইটা হচ্ছে সিস্টেমটা। এইটা তো আমার ডাবল বন্ড, রাইট? এই ডাবল বন্ডের রেসপেক্টে এই কার্বনটাকে বলি আমরা আলফা কার্বন বলি, রাইট? এটা ডাবল বন্ড, and we know double bond is a functional group always, and with respect to double bond this carbon is an alpha carbon atom, and এই আলফা কার্বন অ্যাটমের যে হাইড্রোজেনটা, এটাকে আমরা বলি হচ্ছে কি আলফা হাইড্রোজেন, খুব সিম্পলি আলফা হাইড্রোজেন। তো হাইপোথেটিক্যালি যদি আমি এরকম একটা কিছু ভাবতে পারি যে আমার CH ডাবল বন্ড CH2, এখানে আমি কি করলাম, এখানে CH2, এখানে আমি H লিখলাম। নাও বাই দিস ওয়ে আমি একটা ব্যাপার বললাম যে আমি হাইড্রোজেনটাকে কি করলাম, ব্রেক করে দিলাম। সাপোজ মানে কি করলাম, আমি কার্বন হাইড্রোজেন সিগমা বন্ডটাকে আমি ব্রেক করলাম, রাইট? তার মানে আমি এখানে কি বলতে পারি, ব্রেকিং অফ কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, এটা হচ্ছে স্টেপ নাম্বার 1, ব্রেকিং অফ কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড। নাম্বার 2, যেই আমার ব্রেক হয়ে গেল মলিকিউলটা, যেই আমার মলিকিউলটা ব্রেক হয়ে গেল, তখন কি হয়ে গেল, এটা এখানে নেগেটিভ চার্জ চলে এলো, এখানে আমার এটা কিন্তু একটা পজিটিভ চার্জ প্রোটন বেরিয়ে চলে গেল। যেই আমার সিস্টেমটার মধ্যে একটা নেগেটিভ চার্জ জেনারেট হয়ে গেল, নাও দিস সিস্টেম ইজ স্টেবিলাইজড থ্রু রেজোনেন্স, নাও দিস সিস্টেম ইজ স্টেবিলাইজড থ্রু রেজোনেন্স। তাহলে কিরকম জিনিসটা হলো, তাহলে জিনিসটা কিরকম হলো, CH3 C আবার এদিকে CH2 মাইনাস ডাবল বন্ড CH2, এটা হচ্ছে সিস্টেমটা। তার মানে এইবার এই যে সিস্টেমটা, যেটা এই যে দুটো ক্যানোনিক্যাল ফর্ম হলো, এইগুলোতে কিন্তু আমি এটাকে রেজোনেটিং ফর্ম বলতে পারি, বাট এই রেজোনেন্সটা কিন্তু মলিকিউলের মধ্যে আমরা জোর করে ঢোকালাম, রাইট? মানে কনজুগেশনটা আমরা জোর করে ঢোকালাম। দ্যাটস ওয়াই দিস টু স্ট্রাকচার্স আর কল্ড হাইপার কনজুগেবল স্ট্রাকচার্স, দিস স্ট্রাকচার্স আর কল্ড হাইপার কনজুগেবল স্ট্রাকচার্সও বলতে পারি, হাইপার কনজুগেবল আমরা ক্যানোনিক্যাল ফর্মসও বলতে পারি। সো কাইন্ড অফ আমি এখানে যে রেজোনেন্সটা বা কনজুগেশনটা জোর করে করলাম, রাইট? সো এই দুটো হচ্ছে আমার বেসিক্যালি দা ক্যানোনিক্যাল ফর্ম। এবার একটা জিনিস এখানে লক্ষ্য করার মতো, যে এই যে সিস্টেমটাতে এই আলফা কার্বনটাতে তো আমার একটা হাইড্রোজেন তো নেই, আমার 3টে হাইড্রোজেন আছে। সো টেকনিক্যালি এই রেজোনেটিং ফর্মগুলো আমি আরো 3খানা পাবো, কারেক্ট? 3খানা পাবো ডিউ টু 1 আলফা কার্বন বা 1 মিথাইল গ্রুপ। আমার এখানে কিন্তু আরেকটা মিথাইল গ্রুপও আছে কিন্তু। সো এই 3টের জন্য আমি আরো 3টে রেজোনেটিং ফর্ম পাবো। তার মানে টোটাল আমি কটা রেজোনেটিং ফর্ম পাবো, 9টা রেজোনেটিং ফর্ম পাবো। এখানে আমি টোটাল 9টা আমার রেজোনেটিং ফর্ম পাবো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে, যত বেশি মনে রাখবে যে রেজোনেটিং ফর্ম বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার্স বা হাইপার কনজুগেবল স্ট্রাকচার্স তৈরি হবে, সবসময় মনে রাখবে যে সেই স্ট্রাকচারটা সবচেয়ে বেশি স্টেবল হবে। তার মানে কি, হায়ার দ্য নাম্বার অফ হাইপার কনজুগেবল ক্যানোনিক্যাল ফর্মস, হায়ার দ্য স্টেবিলিটি অফ দ্য মলিকিউল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে আমার কিচ্ছু মানে কোনো কমপ্লিকেটেড কোনো গল্প নেই। একটা জিনিস শুধু, যখন প্রবলেমটা তোমরা সলভ করবে, আমাদের তো প্রবলেম সলভ করতে হবে আফটার অল, তখন তোমরা একটা জিনিস সবসময় মাথাতে রাখবে, যে ফাংশনাল গ্রুপটাকে আমরা দেখছি, ডাবল বন্ড হতে পারে বা কার্বোক্যাটায়ন হতে পারে, তার রেসপেক্টে যে আলফা কার্বনটা, যেটা সেই আলফা কার্বনে আমার কতগুলো হাইড্রোজেন আছে। এটাকে আমি যদি একটু ডিপলি এক্সপ্লেন করতে যাই, তোমাদের যেটা খুব কমন কোয়েশ্চেন্স, যেটা বোর্ডসে স্কুল এক্সামসগুলোতে খুব আসে, আর হচ্ছে নিটেও আসে, দেখবে কার্বোক্যাটায়ন স্টেবিলিটির অর্ডার দেয় এটা, ওকে। আর এই জায়গাটা দেখবে তোমাদের প্রবলেমটা এনসিইআরটিতেও আছে, এনসিইআরটি টেক্সট বুকে এক্সারসাইজে এই প্রবলেমটাও আছে। লেটস সে আমি যদি একটা সিস্টেমস নিই, লেটস সে টারশিয়ারি কার্বন সেন্টার নিলাম, একটা টারশিয়ারি কার্বোক্যাটায়ন নিলাম, ওকে। একটা লেটস সে আমি সেকেন্ডারি কার্বোক্যাটায়ন নিলাম, আর একটা আমি হচ্ছে প্রাইমারি কার্বোক্যাটায়ন নিলাম। এই 3টে আমি সিস্টেমস আমি নিলাম।
এবারে আমি যদি অ্যাজুম মানে ভাবি যে এই যে পজিটিভ চার্জ যে সেন্টারটা কার্বনের এটা যদি আমার আলফা কার্বন হয়, তার রেসপেক্টে যে সরি ফাংশনাল গ্রুপ সেন্টার হয়, তার পাশের যে কার্বনটা দ্যাটস কার্বন ইজ মাই আলফা কার্বন। খুব সিম্পল জিনিসটা। তাহলে আমি এখানে বলতে পারি আমার কতগুলো আলফা কার্বন আছে, এইটা একটা আলফা কার্বন, এই একটা আলফা কার্বন, এই একটা আলফা কার্বন, এই একটা আলফা কার্বন, এই একটা আলফা কার্বন, আর এই একটা আলফা কার্বন। এর রেসপেক্টে যদি আমি দেখি আমার টোটাল কতগুলো আলফা হাইড্রোজেন আছে, 3টে আছে, 3টে করে, মানে আমার টোটাল হচ্ছে 9টা আলফা হাইড্রোজেন আছে। এক্ষেত্রে আমরা দেখতে পারি 3টে আছে 2টো করে, তার মানে টোটাল আলফা হাইড্রোজেন আমার এখানে 6টা আছে, আর এখানে আমার টোটাল আলফা হাইড্রোজেন হচ্ছে আমার কটা আছে, 3টে আছে। তার মানে 9টা আলফা হাইড্রোজেন মানে হচ্ছে আমার কটা ক্যানোনিক্যাল ফর্মস হচ্ছে 9টা, হাইপার কনজুগেবল ক্যানোনিক্যাল ফর্মস 9টা। এটার ক্ষেত্রে আমার হাইপার কনজুগেবল ক্যানোনিক্যাল ফর্মস হচ্ছে 6টা, আর এটার ক্ষেত্রে আমার হাইপার কনজুগেশন ক্যানোনিক্যাল ফর্মস হচ্ছে আমার 3টে। সো ডেফিনেটলি আমি কি বললাম যেটা, যে হায়ার দ্য হাইপার কনজুগেবল ক্যানোনিক্যাল ফর্মস হায়ার উইল বি দ্য স্টেবিলিটি অফ দ্য মলিকিউল। সো ভেরি সিম্পলি আমি এখানে বলতে পারি যে তোমার আমি কি বলতে পারি, তাহলে আমার টারশিয়ারি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল than the secondary carbocation than the primary carbocation, because number of hyperconjugable canonical forms of the tertiary carbocation is 9, whereas for secondary এটা 6 and whereas for primary it is 3. So this is the decreasing order of the, in this way it is the increasing the stability order. So this is how তোমাদের এই যে কোয়েশ্চেনটা যেটা এটা তোমরা এক্সপ্লেন করবে, এবং দেখবে তোমাদের যখন কোনো মিক্সড অ্যান্ড ম্যাচ প্রবলেমস দেওয়া হবে, তোমরা যখন এমসিকিউ সলভ করতে যাবে তখন হচ্ছে কি বলে তোমার এমসিকিউ সলভ করতে যাবে তখন মিক্স অ্যান্ড ম্যাচ প্রবলেমস থাকবে ওখানে, যে ডিফারেন্ট টাইপস অফ তোমার হচ্ছে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি দিয়ে তোমাদের কোয়েশ্চেন্স থাকবে। তো একটা কথা মনে রাখবে, আমরা তো জানি যে রেজোনেন্স এফেক্ট যেমন তোমার হচ্ছে একটা কার্বোক্যাটায়নকে স্টেবিলাইজ করে, কার্বনায়নকে স্টেবিলাইজ করে, ইন্ডাকটিভ এফেক্টও করে, হাইপার কনজুগেশনও করে। বাট অর্ডারটা মনে রাখবে যে প্রেফারেন্সিয়াল অর্ডার, যে আমি কাকে আগে চুজ করব, এটা খুব কোয়েশ্চেনটা দেয় যে আমরা কাকে আগে চুজ করব। সো বাই দ্যাট টাইম তুমি একটা কথা মনে রাখবে যে রেজোনেন্স এফেক্ট ইজ হাইলি তোমার হচ্ছে মানে মোস্ট কি বলবো মানে রেজোনেন্স স্টেবিলিটি মিনস রেজোনেন্স স্টেবিলিটি হচ্ছে তোমার হচ্ছে একটা কোনো মলিকিউলকে হাই স্টেবিলিটি দিতে পারে, ঠিক আছে, এটা শুনে মনে রাখবে। সো রেজোনেন্স এফেক্ট উইল বি অলওয়েজ গ্রেটার দ্যান আমার হাইপার কনজুগেটিভ এফেক্ট অ্যান্ড উইল বি অলওয়েজ গ্রেটার দ্যান আমার ইন্ডাকটিভ এফেক্ট। এই অর্ডারটা সবসময় ফলো করবে। সো কোনো তোমার যদি কিছু স্পিসিস থাকে, যে স্পিসিসে যদি তুমি দেখো যে একটা স্পিসিস রেজোনেন্স এফেক্ট দিয়ে স্টেবল হচ্ছে এবং আরেকটা স্পিসিস লেটস সে হাইপার কনজুগেশন এফেক্ট দিয়ে স্টেবল হচ্ছে, মনে রাখবে রেজোনেন্স এফেক্টটা যে স্টেবিলিটিটা দ্যাট উইল বি হায়ার। তার একটাই মেন রিজনটা হচ্ছে রেজোনেন্স যদি আমার কোনো মলিকিউলে যদি থাকে সেটা ইনবিল্ট থাকবে বা মলিকিউলটা যে ফর্মে আছে সেই ফর্মেই থাকবে। বাট হাইপার কনজুগেশন ইজ সামথিং যেটা হচ্ছে আমরা জোর করে করাচ্ছি সিস্টেমটাতে, আর রেজোনেন্সটাকেও হাইপার কনজুগেশন সিস্টেমে আমরা জোর করে রেজোনেন্সটা করাচ্ছি, দ্যাটস ওয়াই ইটস কল্ড হাইপার কনজুগেশন। সো রেজোনেন্স ইজ ন্যাচারাল, হাইপার কনজুগেশন ইজ নট ন্যাচারাল, যেটা আমরা জোর করে করাচ্ছি। ওকে, সো দিস ইজ হাউ তোমাকে এই কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বলো বা ডিফারেন্ট যখন প্রবলেমস তুমি ফেস করবে সেই প্রবলেমসগুলোকে তোমাকে এক্সপ্লেন করতে পারবে, ঠিক আছে। ওকে, সো আই হোপ যে তোমার এই কনসেপ্টটা অন হাইপার কনজুগেশন ইজ ক্লিয়ার। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ অর এনি সাজেশনস দ্যাট স্যার এই ভিডিওর একটু এই টপিকটার উপর ডিসকাস করলে ভালো হয়, আর একটা যদি স্যার এই টপিকটা নিয়ে একটু বললে ভালো হয়, ফিল ফ্রি টু রাইট ইন দ্য কমেন্ট সেকশনস, ফাইন। সো টিল দেন, bye everyone, take care and solve lot of MCQs. Thank you.